পেজ 209 পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত। এটা চ্যাপ্টার 6 পড়ছি। 3 মার্কস। 1. মূলের বৈশিষ্ট্য লেখো। মূলের বৈশিষ্ট্যগুলি হল: 1. মূল সর্বদা আলোর বিপরীত দিকে এবং অভিকর্ষ বলের অভিমুখে বাড়ে। 2. মূল বর্ণহীন, কারণ এতে সবুজ রঞ্জক বা ক্লোরোফিল থাকে না। 3. মূলে পর্ব ও পর্বমধ্য থাকে না। পত্র ও মুকুল সৃষ্টি হয় না। 4. মূলের আগায় মূলত্র থাকে। 5. মূলের শাখাগুলি মূলের ভিতরের কলাস্তর থেকে উৎপন্ন হয়। 6. মূল রোমগুলি এককোষী এবং মূলের বাইরের কোষস্তর থেকে উৎপন্ন হয়। এবারে বক্সের মধ্যে আছে জেনে রাখো। উদ্ভিদের ভ্রূণাক্ষের ভ্রূণমূল অংশ আলোর বিপরীত দিকে বর্ধিত হয়ে মাটির গভীরে যায় এবং প্রধান মূল ও শাখা প্রশাখা মূল গঠন করে। উদ্ভিদের মাটির নিচে এই সমগ্র অংশকে একত্রে মূলতন্ত্র বলে। মূলতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. এই অংশ আলোর বিপরীতগামী। 2. অভিকর্ষ বলের অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত হয়। 3. সবুজ রঞ্জক বা ক্লোরোফিল বিহীন। 4. এতে প্রধান মূল, মূলত্র, মূলরোম, শাখামূল প্রভৃতি অংশ বর্তমান। প্রশ্ন 2. উদ্ভিদের মূল কিভাবে সৃষ্টি হয়? সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয়ের অন্তর্গত ডিম্বক বীজে এবং ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ হল শিশু উদ্ভিদ। ভ্রূণ দুটি অংশে বিভক্ত: বীজপত্র ও ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের নিচের দিকের অংশ হল ভ্রূণমূল। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূলটি বীজ থেকে নির্গত হয়ে মাটির মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে মূল গঠন করে। তবে ভ্রূণমূল ছাড়াও উদ্ভিদের অন্যান্য অংশ থেকেও মূল গঠিত হয়। প্রশ্ন 3. মূলরোম অঞ্চল কাকে বলে? এর কাজ কি? 2+1। মূলরোম অঞ্চল বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরে এককোষী মূলরোম সহ যে অঞ্চল অবস্থান করে তাকে মূলরোম অঞ্চল বলে। অন্যভাবে বললে, মূলের যে অংশ মূলরোম দ্বারা আবৃত থাকে সেই অংশটিই হল মূলরোম অঞ্চল। মূলরোম ক্ষণস্থায়ী, কারণ মূলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিছনের দিকের মূলরোমগুলি নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে মূলরোম তৈরি হয়। কাজ: 1. মাটি থেকে জল ও জলে দ্রবীভূত অজৈব খনিজ লবণ শোষণ করা। 2. উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। 210। প্রশ্ন 4. শ্বাসমূল কাকে বলে? উদাহরণ দাও। 2+1। শ্বাসমূল যে মূলগুলি অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে মাটির ওপর খাড়াভাবে অবস্থান করে এবং মূলের অগ্রভাগে যে রন্ধ্র বা ছিদ্র শ্বাসছিদ্র থাকে তার সাহায্যে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেন সরাসরি গ্রহণ করে সেই ধরনের মূলকে শ্বাসমূল বলে। উদাহরণ: গরান, সুন্দরী প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে এই জাতীয় মূল দেখা যায়। জেনে রাখো, যেসব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে বা নদীর লবণাক্ত মোহনায় জন্মায় তাদের লবণাম্বু উদ্ভিদ বলে। সুন্দরী, গরান, হেতাল প্রভৃতি হল লবণাম্বু উদ্ভিদ। প্রশ্ন 5. পত্রাশ্রয়ী মূলের প্রধান কাজ কি? এই মূল কিভাবে সৃষ্টি হয়? 1+2। পত্রাশ্রয়ী মূলের কাজ। পত্রাশ্রয়ী মূলের প্রধান কাজ সংশ্লিষ্ট উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করা। পত্রাশ্রয়ী মূল সৃষ্টি: বর্ষাকালে পাথরকুচি, বেগোনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতা কিছুদিন মাটির সংস্পর্শে থাকলে পাতার কিনারা থেকে পত্রাশ্রয়ী মূল বের হয়। প্রশ্ন 6. মূলের সাধারণ কাজ লেখো। মূলের কাজ প্রধানত দুই প্রকারের: 1. যান্ত্রিক কাজ
এবং 2 শারীরবৃত্তীয় কাজ। 1 যান্ত্রিক কাজ, মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। 2 শারীরবৃত্তীয় কাজ, 1 উদ্ভিদের মূলরোম মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে ও পাতায় পরিবহন করে। 2 নম্বর, মূল ভবিষ্যতের জন্য প্রয়োজন মতো খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে। প্রশ্ন 7, লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল উৎপন্ন হয় কেন? লবণাম্বু উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের লবণাক্ত মাটিতে জন্মায়। ওই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ অধিক থাকায় অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলে মাটির নিচে থাকা মূলের শ্বাসকার্যে অসুবিধা হয়। তখন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য, এদের কিছু শাখামূল মাটি ভেদ করে ওপরে উঠে আসে এবং শ্বাসমূল গঠন করে। প্রশ্ন 8, বট গাছের স্তম্ভমূল সৃষ্টি হয় কেন? বট গাছের বিটপ অংশ অধিক ভারযুক্ত হয়। এর কাণ্ড বিশাল শাখা প্রশাখার ভার বহন করতে পারে না। এই কারণে বট গাছের অস্থানিক মূল কাণ্ডের শাখা প্রশাখা থেকে বের হয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে মাটিতে প্রবেশ করে এবং ওই মূলগুলি ধীরে ধীরে বেড়ে স্থূল হয়ে স্তম্ভের আকার ধারণ করে। স্তম্ভাকার মূলগুলি বিশাল শাখা প্রশাখার ভার সহজে বহন করে। প্রশ্ন 9, পাথরকুচি পত্রাশ্রয়ী মূল বর্ষাকালে বেশি দেখা যায় কেন? বর্ষাকালে মাটি ভেজা থাকে। পাথরকুচির পাতা ভেজা মাটির সংস্পর্শে এসে পাতার কিনারা থেকে পত্রাশ্রয়ী মূল বের হয়ে মাটিতে প্রবেশ করে। ধীরে ধীরে ওই অংশ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। অন্যান্য ঋতুতে পত্রাশ্রয়ী মূল বের হলে তা শুকিয়ে যায় এবং নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে না। সেই কারণে বর্ষাকালে পাথরকুচির পত্রাশ্রয়ী মূল বেশি উৎপন্ন হয়। প্রশ্ন 10, পার্থক্য লেখো। স্থানিক মূল ও অস্থানিক মূল। 3টে কলম। প্রথমটা পার্থক্যের বিষয়, তারপরেরটা স্থানিক মূল মানে প্রকৃত মূল ব্র্যাকেটে, আর পরেরটা অস্থানিক মূল। পার্থক্যের বিষয় উৎপত্তি। স্থানিক মূল ভ্রূণমূল থেকে স্থানিক মূলের সৃষ্টি হয়। অস্থানিক ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। 2 প্রকৃতি। এটি সাধারণত দৃঢ় ও শাখা প্রশাখা যুক্ত হয়। অস্থানিক মূল এটি সাধারণত নরম ও শাখা প্রশাখা বিহীন হয়। 3 নম্বর, মূলত্র ও মূলরোম থাকে আর অস্থানিক মূলে থাকে না। পেজ 211। 4 কাজ। পার্থক্যের বিষয় কাজ। স্থানিক মূল এর কাজ উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, জল ও খনিজ লবণ শোষণ করা এবং খাদ্য সঞ্চয় করা। অস্থানিক মূল এর কাজ উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চয় করা, ভার বহন, শ্বসন, জনন ও দৃঢ়তা প্রদান করা। 5 এটাতে শ্বসন, অস্থানিক মূলে শ্বসন একটা রয়েছে। 5 অবস্থান। এই মূল দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, স্থানিকটা। আর অস্থানিক মূল, এই মূল সাধারণত একবীজপত্রী উদ্ভিদে এবং কিছু ব্যতিক্রমী দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। প্রশ্ন 11 স্তম্ভ মূল ও ঠেস মূলের পার্থক্য লেখো। 3টে কলম। পার্থক্যের বিষয় স্তম্ভ মূল, ঠেস মূল। 1 উৎপত্তি। কাণ্ডের শাখা প্রশাখার পর্ব থেকে এই মূল উৎপন্ন হয়। ঠেস মূল দুর্বল কাণ্ডের নিম্নাংশের পর্ব থেকে এই মূল উৎপন্ন হয়। 2 প্রকৃতি। এই মূল খাড়াভাবে মাটিতে নেমে আসে এবং ধীরে ধীরে স্ফীত হয়। ঠেস মূল, এই মূল তির্যকভাবে মাটিতে নেমে আসে কিন্তু কখনো স্ফীত হয় না। 3 নম্বর কাজ। এই মূল উদ্ভিদের শাখা প্রশাখার ভার বহন করে, স্তম্ভমূল। কিন্তু ঠেস মূলের নিচে আছে, এই মূল কাণ্ডের প্রয়োজনীয় ভার বহন করে। 4 উদাহরণ। বট গাছে স্তম্ভমূল দেখা যায়, কেয়া গাছে ঠেস মূল দেখা যায়। এবারে প্রশ্ন 12 শ্বাসমূল ও পত্রাশ্রয়ী মূলের পার্থক্য লেখো। পার্থক্যের বিষয় শ্বাসমূল, পত্রাশ্রয়ী মূল। প্রথম পয়েন্ট উৎপত্তি।
শ্বাসমূল মাটির নিচে শাখা মূল থেকে শ্বাসমূল সৃষ্টি হয়। পত্রাশ্রয়ী মূল পাতার কিনারা থেকে পত্রাশ্রয়ী মূল সৃষ্টি হয়। 2. প্রকৃতি। এই মূল অভিকর্ষ প্রতিকূলবর্তী, অভিকর্ষের দিকে যায় না, উল্টো দিকে যায়, প্রতিকূলবর্তী। আর পত্রাশ্রয়ী মূল, এই মূল অভিকর্ষ অনুকূলবর্তী। 3. কাজ। এই মূলের সাহায্যে, শ্বাসমূলের কথা হচ্ছে, এই মূলের সাহায্যে শ্বাসবায়ুর বিনিময় হয়, অর্থাৎ শ্বাসকার্যে সহায়তা করে। পত্রাশ্রয়ী মূল, এই মূল বংশবৃদ্ধিতে সহায়তা করে। উদাহরণ: শ্বাসমূল সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। পত্রাশ্রয়ী মূল পাথরকুচি, বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। প্রশ্ন 13। মূলত্র ও মূলজেবের পার্থক্য লেখো। আবার 3টে কলম। পার্থক্যের বিষয় মূলত্র, মূলজেব। অবস্থান: মূলত্র প্রধান মূলের প্রান্তে থাকে। মূলজেব জলজ উদ্ভিদের গুচ্ছমূলের প্রান্তে থাকে। 2. বৃদ্ধিকালীন অবস্থা: বৃদ্ধির সময় নষ্ট হলে পুনরায় গঠিত হয়। মূলজেব বৃদ্ধির সময় নষ্ট হলে পুনরায় গঠিত হয় না। 3. উদাহরণ: মূলত্র স্থলজ উদ্ভিদ যেমন আম, বট প্রভৃতিতে উৎপন্ন হয়। মূলজেব জলজ উদ্ভিদ যেমন কচুরিপানায় উৎপন্ন হয়। প্রশ্ন 14। কাণ্ডের বৈশিষ্ট্য লেখো। কাণ্ডের বৈশিষ্ট্যগুলি হল: 1. কাণ্ড আলোর দিকে ধাবিত হয়। 2. কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে বাড়ে। 3. কাণ্ডের উৎপত্তি ঘটে ভ্রূণমুকুল থেকে। 4. কাণ্ডে সর্বদাই পর্ব, পর্বমধ্য, পত্র, কাক্ষিক মুকুল এবং অগ্রমুকুল উৎপন্ন হয়। 5. কাণ্ড শাখা প্রশাখা, ফুল, ফল ধারণ করে। 6. কাণ্ড মসৃণ বা বহুকোষী রোমযুক্ত হয়। 7. কাণ্ডে ক্লোরোফিল থাকলে এটি সবুজ হয়। প্রশ্ন 15। পর্ব ও পর্বমধ্য কি? পর্ব: কাণ্ডের ওপর নির্দিষ্ট দূরত্ব অন্তর কতকগুলি গাঁটের মতো স্ফীত অংশ বা মসৃণ অংশ থাকে এবং তা থেকে শাখা ও পত্র বের হয়। কাণ্ডের এই ধরনের অংশকে বলে পর্ব। পর্বমধ্য: কাণ্ডে অবস্থিত পরপর দুটি পর্বের মাঝের অংশকে বলে পর্বমধ্য। এই অংশ থেকে কোনো শাখা, পত্র ও ফুল উৎপন্ন হয় না। পেজ 212। প্রশ্ন 16। পর্থকাণ্ড বা ফাইলোক্ল্যাড এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1. এটি এক প্রকার পরিবর্তিত কাণ্ড। সাধারণত জাঙ্গল উদ্ভিদ যেমন ফণিমনসা ফণিমনসায় এই প্রকার কাণ্ড দেখা যায়। 2. এই প্রকার কাণ্ড রসালো, চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। 3. এদের পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে মুকুল ও শাখা উৎপন্ন হয়। 4. এদের পাতাগুলি কাঁটায় পরিবর্তিত হয় এবং বাষ্পমোচন রোধ করে। প্রশ্ন 17। মৃদ্গত কাণ্ড ও মূলের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যের বিষয় মৃদ্গত কাণ্ড, মূল। 3টে কলম আছে। পার্থক্যের বিষয়: প্রথম, পর্ব ও পর্বমধ্য মৃদ্গত কাণ্ডে থাকে, মূলে থাকে না। 2. শল্কপত্র থাকে, মূলে থাকে না। 3. কাক্ষিক মুকুল ও অগ্রমুকুল মৃদ্গত কাণ্ডে উৎপন্ন হয়, মূলে উৎপন্ন হয় না। 4. মূলত্র কাণ্ডেতে থাকে না, মূলে থাকে। 5. অস্থানিক মূল থাকে আর মূলে থাকে না, মৃদ্গত কাণ্ডতে থাকে। প্রশ্ন 18। মূল ও কাণ্ডের পার্থক্য লেখো। পার্থক্যের বিষয় মূল, কাণ্ড। উৎপত্তি: মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়, কাণ্ড ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়। 2. অবস্থান: উদ্ভিদের মূল মাটির নিচে থাকে আর উদ্ভিদের কাণ্ড মাটির ওপরে থাকে। বৃদ্ধির অভিমুখ: আলোক প্রতিকূলবর্তী ও অভিকর্ষ অনুকূলবর্তী। কাণ্ড আলোক অনুকূলবর্তী ও অভিকর্ষ প্রতিকূলবর্তী। 4. মূলত্র ও মূলরোম: এতে মূলত্র ও মূলরোম থাকে মূলে, আর কাণ্ডতে এতে মূলত্র ও মূলরোম থাকে না। 5. পর্ব ও পর্বমধ্য
মূলে এতে পর্ব ও পর্বমধ্য থাকে না, কাণ্ডতে এতে পর্ব ও পর্বমধ্য থাকে। প্রশ্ন 19, পর্ণকাণ্ড ও একক পর্ণকাণ্ডের পার্থক্য লেখো। আবার 3টে কলম, প্রথমটা পার্থক্যের বিষয়, দ্বিতীয়টা পর্ণকাণ্ড ব্র্যাকেটে ফাইলোক্ল্যাড, আর তৃতীয়টা একক পর্ণকাণ্ড ক্ল্যাডোড। পার্থক্যের বিষয়ে সংজ্ঞা। একাধিক পর্বমধ্যযুক্ত পরিবর্তিত কাণ্ড হল পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। একক পর্ণকাণ্ডর নিচে আছে একটি মাত্র পর্বমধ্যযুক্ত পরিবর্তিত কাণ্ড হল একক পর্ণকাণ্ড বা ক্ল্যাডোড। 2, পাতা। এতে পাতাগুলি কাঁটায় পরিবর্তিত হয়, আর একক পর্ণকাণ্ডে এতে পাতা থাকে না। 3, মুকুল ও ফুল উৎপন্ন হয়, আর ওটাতে উৎপন্ন হয় না, একক পর্ণকাণ্ডে উৎপন্ন হয় না। উদাহরণ ফণিমনসা, ওটাতে শতমূলী। প্রশ্ন 20, পাতার প্রকারভেদ ছকের মাধ্যমে দেখাও। পত্র, একটা বক্সে পত্র, তারপরে 2টো লাইন টেনে অ্যারো মার্ক দিয়ে আবার 2টো বক্স, সরল পত্র, যৌগিক পত্র। যৌগিক পত্র আবার পক্ষল, করতলাকার। পক্ষলটা আবার একপক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, অতি যৌগিক, 4টে ভাগ। একপক্ষলটা আবার 2টো ভাগ, সচূড়, অচূড়। সচূড় হচ্ছে নিম, গোলাপ, আর অচূড় হচ্ছে তেঁতুল, কালকাসুন্দা। তারপরে দ্বিপক্ষলে হচ্ছে বাবলা, লজ্জাবতী, ত্রিপক্ষল সজনে, অতি যৌগিকে মৌরি, ধনে। আর করতলাকার আবার 3টে, এক ফলক লেবু, ত্রিফলক বেল, বহুফলক শিমুল। 3টে না, 5টা। এক ফলক দ্বিফলক, এক ফলক লেবু, দ্বিফলক বেল, ত্রিফলক বেল, চতুর্ফলক শুষ্নী, আর বহুফলক শিমুল। প্রশ্ন 21, পত্রফলক কাকে বলে? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 1+2। পত্রফলক পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ রঙের চ্যাপ্টা প্রসারিত সবচেয়ে বড় অংশকে পত্রফলক বলে। সংক্ষিপ্ত বর্ণনা। পত্রফলকের অগ্রভাগকে পত্রাগ্র বলে। পত্রফলকের 2 প্রান্তকে পত্র কিনারা বলে। পত্রফলকের ঊর্ধ্ব ও নিম্ন পৃষ্ঠ বা তলকে পত্রপৃষ্ঠ বলে। পত্রফলকের মাঝখানে পত্রবৃন্ত থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত যে মোটা শিরার অবস্থান দেখা যায় তাকে মধ্যশিরা বলে। আবার মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাকে শাখাশিরা ও শাখাশিরা থেকে উৎপন্ন শিরাকে উপশিরা বলে। প্রশ্ন 22, পত্রফলকের কাজ লেখো। পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। নেক্সট পেজ 213। পত্রফলকে 2 নম্বর, পত্রফলকে পত্ররন্ধ্র থাকায় গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে। 3, পত্রফলকে অবস্থিত শিরার মাধ্যমে জল ও লবণ সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের সারা অংশে ছড়িয়ে পড়ে। প্রশ্ন 23, শিরাবিন্যাস কাকে বলে? শিরাবিন্যাসের প্রকারভেদ ছকের মাধ্যমে দেখাও। শিরাবিন্যাস, যে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী শিরা উপশিরাগুলি পত্রফলকের উপর সাজানো থাকে তাকে শিরাবিন্যাস বলে। শিরাবিন্যাসের প্রকারভেদ। উদ্ভিদে প্রধানত 2 প্রকার শিরাবিন্যাস দেখা যায়। 1, সমান্তরাল শিরাবিন্যাস, 2, জালকাকার শিরাবিন্যাস। এখানে ছকের মাধ্যমে দেখিয়েছে বক্সে শিরাবিন্যাস, তারপরে লাইন টেনে অ্যারো মার্ক দিয়ে 2 ভাগ, সমান্তরাল শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস এক শিরাল কলা, বহুশিরাল অভিসারী, অপসারী। অভিসারীতে ঘাস, বাঁশ, অপসারীতে তাল। আর জালকাকার শিরাবিন্যাসে এক শিরাল, বহুশিরাল। এক শিরালে আম, জবা, আর বহুশিরালে অভিসারী, অপসারী। অভিসারীতে তেজপাতা, অপসারীতে কুমড়ো। প্রশ্ন 24, একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য লেখো। 3টে কলম। যৌগিক পত্রর কলমটা অনেক বড়। প্রথমটা পার্থক্যের বিষয়, তারপরে একক পত্র, তারপর যৌগিক পত্র। পার্থক্যের বিষয় 1 নম্বর, প্রকৃতি।
একক পত্র অখণ্ড বা আংশিক খণ্ডিত পত্রফলক বর্তমান। যৌগিক পত্র ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে দুই বা তার বেশি পত্রক লিফলেট গঠন করে। পত্রকগুলি অক্ষের দুপাশে অথবা শীর্ষে যুক্ত থাকে। 2. কাক্ষিক মুকুল। পত্র ফলকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে। যৌগিক পত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকলেও পত্রকের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় না। 3 নম্বর উদাহরণ: একক পত্র আম পাতা, যৌগিক পত্র তেঁতুল পাতা। প্রশ্ন 25 সমান্তরাল শিরাবিন্যাস ও জালকাকার শিরাবিন্যাসের পার্থক্য লেখো। 3টে কলম। পার্থক্যের বিষয়: সমান্তরাল শিরাবিন্যাস, জালকাকার শিরাবিন্যাস। 1. পত্রফলকে শিরা উপশিরার সজ্জাক্রম পত্রফলকে শিরা উপশিরা সজ্জাক্রম। এই প্রকার শিরাবিন্যাসে শিরা উপশিরাগুলি পত্রফলকে পরস্পরের সমান্তরালভাবে অবস্থান করে। আর জালকাকারের শিরাবিন্যাস: এই প্রকার শিরাবিন্যাসে শিরা উপশিরাগুলি পত্রফলকে জালকাকারে বিন্যস্ত থাকে। 2 নম্বর অবস্থান: বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের পত্রে দেখা যায়। কোনটা? সমান্তরালটা। আর জালকা বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রে দেখা যায়। 3 নম্বর বিন্যাস রীতি: এটাতে সরল, সমান্তরালে সরল, অন্যটাতে জটিল। উদাহরণ: কলা, বাঁশ প্রভৃতি পাতার ফলক সমান্তরালে, আর জালকাকারে আম, জাম, বট প্রভৃতি পাতার ফলক। প্রশ্ন 26 একক পত্র ও পত্রকের পার্থক্য লেখো। 3টে কলম। আবার পার্থক্যের বিষয়: একক পত্র আর পত্রক। পার্থক্যের বিষয়: উৎপত্তি। একক পত্র কাণ্ডের শাখার পর্বে উৎপন্ন হয়। পত্রক এটি পত্রাক্ষের দুপাশে বা শীর্ষে উৎপন্ন হয়। কাক্ষিক মুকুল। 2 নম্বর কাক্ষিক মুকুল: পত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকে, পত্রকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে না। প্রশ্ন 27 ফুলের সাহায্যকারী স্তবকগুলি কি কি? এদের একটি করে কাজ লেখো। 1+2। সাহায্যকারী স্তবক: বৃতি ও দলমণ্ডল হল ফুলের সাহায্যকারী স্তবক, কারণ এরা উদ্ভিদের জননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে সাহায্য করে। কাজ: বৃতির প্রধান কাজ হল কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে বাইরের আঘাত ও অন্যান্য প্রতিকূলতা থেকে রক্ষা করা। দলমণ্ডলের প্রধান কাজ হল তার উজ্জ্বল বর্ণ ও গন্ধের দ্বারা কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগ মিলনে সাহায্য করা। প্রশ্ন 28 গর্ভকেশর চক্র বা গাইনেসিয়াম গয়াকার ই নয়কার দন্তেশ ইকার অন্তস্তয় আকার ম গাইনেসিয়াম কাকে বলে? এর কাজ কি? গর্ভকেশর চক্র গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নিয়ে গঠিত ফুলের চতুর্থ এবং অপরিহার্য স্তবককে গর্ভকেশর চক্র বা গাইনেসিয়াম বলে। কাজ: গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক ও ডিম্বকের ভিতর ভ্রূণস্থলী থাকে। ভ্রূণস্থলীতে অবস্থিত ডিম্বাণু নিষিক্ত হলে ডিম্বক বীজে পরিণত হয়। এইভাবে স্ত্রী স্তবক গাছের বংশ বিস্তারে সাহায্য করে। এটা 214 পেজে এলাম। প্রশ্ন 29 জবা ফুলের পুংস্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো। পুংস্তবক: জবা ফুলের পুংস্তবক অসংখ্য পুংকেশর নিয়ে গঠিত। পুংকেশর দুটি প্রধান অংশ নিয়ে গঠিত: পুংদণ্ড ও পরাগধানী। পুংকেশরগুলি একটি গুচ্ছে সজ্জিত থাকে, একে একগুচ্ছ পুংকেশর বলে। নিচের দিকে পুংদণ্ডের গোড়াগুলি পরস্পর যুক্ত হয়ে ফাঁপা নল গঠন করে, কিন্তু ওপরের দিকে আলাদা থাকে। পরাগধানীর আকৃতি বৃক্ক বা শিম বীজের মতো। পরাগধানীর মধ্যে অসংখ্য পরাগরেণু সৃষ্টি হয়। কাজ: পরাগরেণু উৎপন্ন করা, দুই যৌন জননে সহায়তা করা। প্রশ্ন 30 জবা ফুলের স্ত্রী স্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো। স্ত্রী স্তবক: জবা ফুলের 5টি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্ত গর্ভপত্রী স্ত্রী স্তবক গঠিত হয়। পুংকেশর চক্রের নলাকার অংশের মধ্যে ডিম্বকেশর অবস্থিত। যুক্ত গর্ভপত্রের 3টি অংশ: ডিম্বাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
নিচের স্ফীত অংশকে ডিম্বাশয় বলে। এটি 5টি কক্ষে বিভক্ত। প্রতিটি কক্ষে ডিম্বক থাকে। ডিম্বাশয়ের ওপরে সরু দণ্ডটিকে গর্ভদণ্ড বলে। এর অগ্রভাগে 5টি গর্ভমুণ্ড থাকে। গর্ভমুণ্ডে যে আঠালো পদার্থ থাকে তাতে পরাগরেণু আটকে যায়। কাজ 1 নম্বর, ডিম্বাণু উৎপাদনের মাধ্যমে যৌন জননে অংশগ্রহণ করা। 2, ফল ও বীজ সৃষ্টি করা। প্রশ্ন 31, কুমড়ো ফুলের বৃত্তির বর্ণনা দাও ও কাজ লেখো। বৃত্তি: কুমড়ো ফুলের বৃত্তি 5টি সরু পাতার মতো সবুজ বৃত্তাংশ নিয়ে গঠিত হয়। বৃত্তাংশগুলি আকৃতিতে সমান ও মুক্ত। স্ত্রী ফুলে বৃত্তাংশ অনেকটা প্রসারিত, ডিম্বাশয়ের উপর অবস্থিত এবং কিনারা খাঁজ কাটা হয়। পুরুষ ফুলের বৃত্তাংশ কিছুটা সরু এবং বৃন্তের ওপরেই এগুলি অবস্থিত। কাজ: 1, কুঁড়ি অবস্থায় অন্য স্তবকগুলিকে রক্ষা করা। 2, সবুজ বৃত্তি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। প্রশ্ন 32, অপরাজিতার পুংস্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো। 2+1। পুংস্তবক: অপরাজিতা ফুলের দ্বিগুচ্ছ পুংস্তবক 10টি পুংকেশর যুক্ত হয়। প্রতিটি পুংকেশরে একটি পুংদণ্ড এবং শীর্ষে একটি পরাগধানী থাকে। 9টি পুংকেশরের পুংদণ্ড যুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি হয়। 10ম পুংকেশরটি পৃথক থাকে। কাজ: পরাগরেণু সৃষ্টি করে যৌন জননের মাধ্যমে বংশ বিস্তারে সহায়তা করে। প্রশ্ন 33, ধুতরা ফুলের পুংস্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো। 2+1। পুংস্তবক: ধুতুরার পুংস্তবক 5টি পুংকেশর নিয়ে গঠিত। প্রতিটি পুংকেশর একটি সরু ও লম্বা পুংদণ্ড এবং একটি প্রকোষ্ঠযুক্ত লম্বাটে পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর প্রকোষ্ঠটি একটি যোজক দিয়ে পরস্পর যুক্ত থাকে। পুংকেশরগুলির পুংদণ্ডের কিছু অংশ পাপড়িগুলির সঙ্গে জুড়ে থাকে, তাই একে দললগ্ন পুংকেশর বলে। কাজ: পরাগধানী পরাগরেণু সৃষ্টি করে। 2, এটি যৌন জননে অংশ নেয়। প্রশ্ন 34, জবা ফুলকে সবৃন্তক, সম্পূর্ণ, সমাঙ্গ ও উভলিঙ্গ ফুল বলে কেন? জবা ফুল সরু দণ্ডাকার বৃন্তের সাহায্যে গাছের কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে, তাই একে সবৃন্তক ফুল বলে। জবা ফুলে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এই 4টি স্তবকই থাকে, তাই একে সম্পূর্ণ ফুল বলে। জবা ফুলের স্তবকের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর প্রায় সমান হয়, তাই জবা ফুলকে সমাঙ্গ প্রকৃতির বলে। এবং জবা ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক একই ফুলে থাকে, তাই একে উভলিঙ্গ ফুল বলে। প্রশ্ন 35, ধুতরা ফুলকে সবৃন্তক, সম্পূর্ণ, সমাঙ্গ ও উভলিঙ্গ ফুল বলে কেন? ধুতরা ফুল একটি সরু দণ্ডাকার বৃন্ত নামক অংশের সাহায্যে গাছের কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে, তাই একে সবৃন্তক ফুল বলে। ধুতরা ফুলে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র এই 4টি স্তবকই থাকে, তাই একে সম্পূর্ণ ফুল বলে। ধুতরা ফুলের স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান হয়, তাই ধুতরা ফুলকে সমাঙ্গ প্রকৃতির বলে। এদের পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই ফুলে থাকে, তাই একে উভলিঙ্গ ফুল বলে। প্রশ্ন 36, ফুলকে একটি পরিবর্তিত বিটপ বলার কারণ কি? 1, পত্রমুকুলের মতো পুষ্পমুকুলও পাতার কক্ষ থেকে বা কাণ্ডের শীর্ষ অংশে উৎপন্ন হয়। 2, পুষ্পাক্ষের ওপর ফুলের স্তবকগুলির সজ্জারীতি কাণ্ডের ওপরে পত্রবিন্যাসের মতোই। 3, কাণ্ডের মতো পুষ্পাক্ষেও পর্ব ও পর্বমধ্য অবস্থিত। 4, বৃত্তাংশ ও দলাংশ পাতার মতো শিরা উপশিরা যুক্ত, তাই বলা যায় ফুল একটি পরিবর্তিত বিটপ। পেজ 214 শেষ হলো। আমি এই ফাইলটি এখানে শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।